আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী অনেক ভালো আছে। আর আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে, আর যেটার নাম হচ্ছে যে গতি। অধ্যায়ে কিন্তু মাত্র 2টা অক্ষরের কথা বুঝছেন, বাট এর ঝাল কিন্তু বহুত 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 বেশি। মানে এই অধ্যায় শেষ করতে আপনার কাছে অনেক সময় লাগবে আসলে। হ্যাঁ, সো আপনারা ধৈর্য সহকারে সমস্ত ক্লাসগুলো করবেন দ্বিতীয় অধ্যায়ের। তা এখন আরেকটা কথা হচ্ছে কি জানেন, যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকা মানেই হলো আপনি পদার্থবিজ্ঞান ভালো বুঝেন অ্যান্ড ভালো বুঝতে শিখে গেছেন অলরেডি, সেটাই বোঝায়। তো এবার আমরা তাহলে আমাদের এই স্থিতি এবং গতি সম্পর্কে ধারণা রাখব। তো স্থিতি কী জিনিস আর গতি কী জিনিস যদি আমরা বাংলা কথাই বলতে চাই, তাহলে বিষয়টা কীরকম হয় সেটা একটু বলি আপনাদেরকে। এরকম, অর্থাৎ একটা বস্তু যদি স্থির থাকে, মানে একটা চুম্বক, এটা স্থির রয়েছে, ঠিক একই রকমভাবে এটা স্থির রয়েছে, তাই না? তাহলে আমরা এটা সাধারণত বলবো যে স্থির। আর যদি এরকম করে গতিশীল থাকে, এই যেরকম করে গতিশীল, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এ বস্তুটা হচ্ছে যে কি গতিশীল। তো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার নিয়ে আসতে হবে, যে সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তু স্থির থাকে তাহলে সেটাকে আমরা স্থির বলি, আর সময়ের সাপেক্ষে যদি আমরা কোনো একটা বস্তুকে গতিশীল দেখি তাহলে সেটাকে আমরা গতিশীলই বলে থাকি। এবার এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে আপনি এখন জাস্ট মানে মানে এ সম্পর্কে ধারণা আছে, এই কারণে হয়তো বা বলতে পারবেন যে স্যার এটা কি আসলে স্থির? তো আমাদের পৃথিবীতে গতিশীল, তাহলে পৃথিবীর সাথে সাথে তো এটাও ঘুরছে, তাহলে আমি কিন্তু এই দিক দিয়ে চিন্তা করে আমি এই বস্তুটাকে কি বলতে পারবো, গতিশীলও বলতে পারবো। কিন্তু আমার আপেক্ষিক দৃষ্টি, আপেক্ষিক মানে হচ্ছে যে যেটা আমি ভাবছি, আপেক্ষিক মানে যে জিনিসটা আমি কল্পনা করেছিলাম, মানে আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে বোঝায় যে আসলে বাস্তব কথাটা একেবারে বাদ দাও, মানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ সেই জিনিসটা তুমি চিন্তা করো। দেখেন, আপেক্ষিকভাবে কিন্তু আমি এই জিনিসটাকে স্থিরই বলতে পারছি, কেননা বস্তুটাকে স্থির। বাট আমি যদি পৃথিবীর দিক দিয়ে চিন্তা করি, যেমন পৃথিবীও গতিশীল, তাহলে পৃথিবীর সাথে সাথে এও ঘুরছে, তাহলে অবশ্যই সেটা কিন্তু গতিশীল হইল। আমিও কিন্তু তাহলে পৃথিবীর মানে পৃথিবীর সাথে সাথে ঘুরছি, দ্যাট মিনস আমিও কিন্তু কী হয়ে যাচ্ছে, গতিশীলই হয়ে যাচ্ছে। আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছে। এখন দেখেন, স্থিতি বা গতি, আপনি যদি বাংলা কথায় বলেন যে যদি একটা বস্তু স্থির থাকে তাহলে সেটা হলো স্থির বা স্থিতি, আর গতিশীল যদি আপনি বলেন তাহলে বস্তুটাকে অবশ্যই গতিশীল হতে হবে, তাহলে গতিশীল। কিন্তু ফিজিক্স বলে যে না, তুমি এভাবে সংজ্ঞা দিতে পারবে না, এভাবে যদি তুমি সংজ্ঞা দাও তাহলে কিন্তু আমি মানতে পারবো না। এখন ফিজিক্স বলছে যে তাহলে তুমি যদি এভাবে সংজ্ঞা দিতে চাও, তাহলে যেহেতু ভালো মতন হচ্ছে না, তাহলে তুমি আরও একটা জিনিসকে নিয়ে আসো, সেটা হচ্ছে যে সাপেক্ষ। সাপেক্ষ সাপেক্ষ দিয়ে তুমি বলতে পারবা যে হ্যাঁ, কোনটা স্থির কোনটা গতিশীল। যেমন দেখেন, এই বস্তুটাকে স্থির রাখলাম, এটার সাপেক্ষে এখন আমি একটা কাজ করব, এই চুম্বকটাকে এখন এই থেকে গতিশীল করলাম, তখন আমি বলতে পারবো যে এই চুম্বকটাই যে এখান থেকে গতিশীল হয়ে গেল, এটার সাপেক্ষে এই চুম্বকটা হলো যে গতিশীল। কথা বুঝতে পারছেন? বাট এই চুম্বকটা যেভাবে গতিশীল হয়ে গেল, বাট এটা তো স্থিরই ছিল, তাই না? কিন্তু এর সাপেক্ষে যদি আপনি এটা বলেন, তাহলে আপনি বলতে পারবেন যে এই চুম্বকটার সাপেক্ষে এই চুম্বকটা হচ্ছে যে স্থির। এবার আরও একটা উদাহরণ দিই। এই যে এবার বস্তু নেন, 3টা বস্তু নেন, তাহলে এবার 3টা বস্তুর ক্ষেত্রে এরকম ঘটনাটা নেন, তাহলে এই বস্তুটা গতিশীল কার কার সাপেক্ষে, আমি এই 3টার মধ্যে কাহিনী করছি, তাহলে এই চুম্বকের সাপেক্ষে এটা কিন্তু স্থির, আবার এই ক্যাপের গতিশীল, আর এই ক্যাপের সাপেক্ষে আবার এটা কিন্তু গতিশীল হইল, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে কি, এর সাপেক্ষে এটা এবং এটা কি হচ্ছে, তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে এভাবে এটা চলে গেল, তাহলে এর সাপেক্ষে এটা এবং এটা কি হচ্ছে, স্থির নাকি গতিশীল? দেখি কে কে বলতে পারে। তাহলে এর সাপেক্ষে যে গতিশীল চলে গেল, এর সাপেক্ষে এই দুটা স্থির নাকি গতিশীল? আচ্ছা, এখানে রাকিবুল প্রথমে বলেছে স্থির, রাহিদুল বলেছে স্থির, শরৎ মিত্র বলেছে স্থির, তাবাসসুম বলেছে গতিশীল, উমর ফারুক বলেছে স্থির, পুতুল বলেছে স্থির, কেয়া বলেছে স্থির,
গৌরব রায় বলেছে স্থির, শুভ্রা বলেছে যে গতিশীল, হাবিবুর রহমান বলেছে মনি দাস বলেছে স্থির। আচ্ছা ওকে, যাই হোক, অনেকজনই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহিম বলেছে গতিশীল, জ্ঞানের সন্ধানে গতিশীল। না 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 না, দেখেন আমরা যখন এই বস্তুটাকে গতিশীল করলাম তখন এই বস্তুটার সাপেক্ষে এই দুটা তো কোনো স্থান পরিবর্তন করে নাই, তাহলে এই দুইটা কিন্তু স্থির রয়েছে। কার সাপেক্ষে? এইটার সাপেক্ষে, মানে এই জিনিসটার সাপেক্ষে এই দুটা কিন্তু স্থির। এবার আর একটা প্রশ্ন করি, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার সাপেক্ষে এটা কি, এটার সাপেক্ষে এটা কি? যেমন এটা গতিশীলে চলে গেছিল, তাহলে আমার চৌম্বকের সাপেক্ষে ক্যাপটা আসলেই কি, স্থির নাকি গতিশীল? কে বলেছে স্থির? সুজাফা বলেছে স্থির, রাকিবুল বলেছে যে স্থির, শেখ শাহিম বলেছে স্থির, পুতুলও বলেছে স্থির, শরৎ মিত্রা বলেছে স্থির, ফরিদুল হক বলেছে স্থির, তাবাসসুম স্থির বলেছে, সাজিদ বলেছে স্থির, জয়নাল আবেদিন, রাহিদুল ইসলাম স্থির, সবাই বলেছে স্থির। থ্যাংক ইউ সো মাচ। তখন আমি কিন্তু দেখেন সাপেক্ষ চিন্তা করলেই কিন্তু ঘটনাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যে আমি বলতে পারছি যে এটার সাপেক্ষে এই দুটো আবার স্থির হয়ে গেল, তারপর এটার সাপেক্ষে কিন্তু আবার এটা গতিশীল হয়ে গেল, এটার সাপেক্ষে কিন্তু এটা গতিশীল হয়ে গেল। তো আমি আবার যদি চিন্তা করি এটার সাপেক্ষে এটা স্থির, এটার সাপেক্ষে এটা স্থির। এখন এই যে সাপেক্ষ কথাটা দিয়েই আপনাকে কি করতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হবে। সো আশা করি আমার স্টুডেন্টরা স্থিতি এবং গতিশীল দুইটা জিনিসকে যে সাপেক্ষ দিয়ে আলোচনা করতে হবে সেই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছে। ওকে, এই দুটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে আপনি এখন পরবর্তী জিনিসগুলো ভালো মতন জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদেরকে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে ধারণা নিতে হবে, অ্যান্ড এটা থেকে বিভিন্ন এমসিকিউ আসবে, বেশি বেশি এমসিকিউ আসবে। নাম্বার 1 হচ্ছে যে সরল রৈখিক গতি। এটা খুবই একেবারে সিম্পল এক ধরনের গতি, যে কোনো বস্তু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। এবার আসেন, কোনো একটা বস্তুকে নিব আমরা এখন, তাহলে আমরা বস্তুকে নিই, এই যে আমাদের বস্তু, একটা বস্তুকে সরল রেখায় পাঠালাম, তাহলে এই বস্তুটার গতি যেটা হলো, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে গতি নিয়ে আসছে সে, তাই না? তাহলে এই বস্তুটার গতিকে বলা হবে সরল রৈখিক গতি। তাহলে এবার এখন আপনাদেরকে এখন বলবো আমি যে এটা সরল রৈখিক গতি হবে নাকি হবে না। দেখেন এভাবে যাচ্ছিল, যাতে 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 উল্টাইলো উল্টাইলো উল্টাইলো, তাহলে এখন এখান থেকে যেতে যেতে উল্টেছে, তাহলে এখন বস্তুটা কি সরলরৈখিক গতিতে আছে নাকি নাই, মানে তার দ্বারাই কি সরলরৈখিক গতি হলো নাকি হইল না? কি বলবেন আপনারা? 38 জনের মধ্যে 21 জন আসছেন তো ঠিক আছে। ক্লাস করার মনোযোগ না থাকলে টেনশন করতে হবে না, ছাঁটাই করার জন্য আমি আসছি। হুজাফা বলেছে যেখানে আছে, রাহিদুল বলেছে যা হবে, কেয়া বলেছে যে নেই, ওমর ফারুক বলেছে যে হবে, ফরিদুল বলেছে যে হ্যাঁ হয়েছে, হুজাফা বলেছে যে সরলরৈখিক গতি হবে, শরৎ মিত্রা বলেছে হবে, তাবাসসুম বলেছে যে আছে, রাকিবুল ইসলাম বলেছে যে হবে, গৌরব বলেছে যে সরল। আচ্ছা যাক যাক, যারা যারা বলেছিলেন যে হবে তাদের উত্তরটা আসলে হয়নি। মনে রাখতে হবে সরল রৈখিক গতির ক্ষেত্রে আমাদের বস্তু কিন্তু উল্টাতে পারবে না, একটা কথা খুব ভালো করেই মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? বস্তু যদি উল্টে যায় তাহলে কিন্তু আপনি এটাকে সরল রৈখিক গতি বলতে পারবেন না, তখন ওখানে আরেক ধরনের গতি স্থান দখল করে ফেলবে। হ্যাঁ, সো সরলরৈখিক গতির ক্ষেত্রে আপনি ওই যে বস্তু যে উল্টাতে পারবে না সে কথাটা অবশ্যই একটু ভালো করে মনে রাখবেন। আমি আপনাদের এমসিকিউ শিটও দিয়ে দেবো যাতে করে আপনাদের এই সম্পর্কে ভালো একটা ধারণা ইনশাল্লাহ পেয়ে যান আপনারা। ওকে, তাহলে আমাদের এখানের ক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখবো, সেটা হচ্ছে যেটা যে বস্তু উল্টাতে পারবে না সরলরৈখিক গতির ক্ষেত্রে। এই যে সরলরৈখিক গতির ক্ষেত্রে এই যে দেখছেন এটার সাথে এটা ম্যাচিং করে লেগেছিল, অবশ্য কেটে ফেলছিল। তো বিশেষ দ্রষ্টব্য, বস্তু উল্টাতে পারবে না সরলরৈখিক গতির ক্ষেত্রে। এখান থেকে এটা গেল, সরলরৈখিক গতি হয়েছে, সহজভাবে গিয়েছে, সরলরৈখিক গতি হয়েছে। বাট যেতে যেতে যদি উল্টে যায় তাহলে কিন্তু তার গতিটা ভিন্ন মাত্রাতে যোগ হয় বা অন্য কোনো একটা গতিতে পরিণত হয়। তাই কিন্তু মনে রাখতে হবে সরলরৈখিক গতির ক্ষেত্রে বস্তু কিন্তু উল্টাতে পারবে না। তাহলে আমি যদি এখন মার্কার এভাবে পাঠাই সরলরৈখিক গতি, বাট মার্কার আমি যদি এই যে এইভাবে পাঠাচ্ছি মনে করেন, বস্তু কিন্তু উল্টাচ্ছে। কথা বুঝতে পারছেন? বস্তু স্থির থাকতে হবে যেরকম করে, তাহলে সরলরৈখিক গতি হবে। হ্যাঁ, সেই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। এগুলো কিন্তু ভুল ভ্রান্তি হয়, ছেলে মেয়েদের বেশ কিছু ভুল ভ্রান্তি ধারণা এখানে আছে কিন্তু। সো আপনাদের ভুল ভ্রান্তি রাখবেন না ইনশাআল্লাহ। এরপরে আমাদের জানতে হবে ঘূর্ণন গতি কাকে বলা হয়ে থাকে।
ঘূর্ণন গতির জন্য আপনি আগে প্রথমত আপনার বাড়িতে বা আপনার হাতের দেওয়ালের হাতের ঘড়ি যেটা আছে আপনার, সেটাকে চিন্তা করতে পারেন। তো যে সমস্ত জিনিসগুলো গোল এবং সেগুলো ঘুরে, সেগুলোকে ঘূর্ণন গতি বলতে পারেন। যেমন কি কি হতে পারে? আপনার হাতে যে হাত ঘড়ি থাকে সেটা, দেওয়াল ঘড়ি থাকে সেটা, তারপর আপনার যে সাইকেল চালাচ্ছেন, সাইকেলের চাকাতে যে ঘূর্ণন ঘটছে, এটা ঘূর্ণন গতি। তারপরে হচ্ছে যে মোট কথা যে কোনো চাকাতেই কী পাচ্ছেন আপনি? ঘূর্ণন গতি পাচ্ছেন। যাঁতা দেখেছেন যেভাবে আগেকার যুগে মেয়েরা এইরকম করতো, মানে আটা পেশানোর জন্য বা আটাকে মানে গম থেকে আটা বানানোর জন্য একটা মেশিন ছিল, ওইগুলো হচ্ছে ঘূর্ণন গতি। হ্যাঁ, বুঝতে পারছেন? তো দেখেন ঘূর্ণন গতি হচ্ছে যে কি, বা তারপর ফ্যান আছে যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, একটু লক্ষ্য রাখেন, আমি উদাহরণগুলো কয়েকটা দেখাই। তাহলে আমাদের এই যে ঘড়ির কাঁটার গতিগুলো কীরকম হয়? তাহলে ঘড়ির কাঁটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে, থাকার পরে এভাবে টাট 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 করে ঘুরতে থাকে, তাই না? নাকি আবার ঘড়ির কাঁটা এখানে জায়গাটা পছন্দ হয় না, তখন এদিকে চলে আসে না। তাই বলছে যে কি, কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর, তাহলে কোনো বস্তু যদি আপনি যদি সেকেন্ডের কাঁটা চিন্তা করেন, তাহলে সেকেন্ডটা চিন্তা করেন, তাহলে এই যে এই বস্তুটা কী করেছে? একটা নির্দিষ্ট বিন্দুকে নিয়েছে। তাহলে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, মানে এখান থেকে এটা সমদূরত্বই থাকবে সব সময়, ঘুরতে থাকে, এটা কিন্তু বারবারই ঘুরতে থাকে, তাই না? তাহলে কোনো বস্তুর গতি যদি আপনার কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকার পরে সে বারবার ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হবে ঘূর্ণন গতি। এরকম আমরা ফ্যানের এই বিন্দু দেখতে পাই, তাহলে পাখাগুলো ঠিক একই রকমভাবে ঘুরতে থাকে, তাই না? তাহলে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার ফ্যান তো একেবারে বারবার একই বিন্দুতে থাকে না, একটু চেঞ্জিং হয়, তারপরে তার গতিটাকে ঘূর্ণন গতি বলা যাবে। লাটিমের গতি ঘূর্ণন গতি, চাকার গতি ঘূর্ণন গতি। আশা করি স্টুডেন্টরা ঘূর্ণন গতি ক্লিয়ার করতে পারছে। ঘূর্ণন গতি ক্লিয়ার? ওকে, তাহলে গেল আমাদের ঘূর্ণন গতি সম্পর্কে আলোচনা। এবার ঘূর্ণন গতি থেকে একটা আপনাদের বিশেষ দ্রষ্টব্য জানতে হবে। এই বিশেষ দ্রষ্টব্যগুলো না আপনাকে এগুলো সম্পর্কে ভালো মতো জানতে সাহায্য করবে। নাম্বার 1, ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হবে। বৃত্তাকার ছাড়া অন্য কোনো ধরনের যদি আপনার ঘুরে, তাহলে ঘূর্ণন গতি হতে পারে না, কখনোই হবে না। যেমন দেখেন, এটা একটা নির্দিষ্ট বিন্দু হলো, এটা একটা নির্দিষ্ট বিন্দু হলো, বিন্দু হওয়ার পরে আপনি যদি জাস্ট বৃত্ত আকার দিয়ে ঘুরে এটা, তাহলে ঘূর্ণন গতি হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন বৃত্তাকার না হয়ে মনে করেন এরকম হলো, একবার এরকম করে যেতে যেতে এরকম হলো, এরকম হচ্ছে মনে করেন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু বৃত্ত হচ্ছে না। তাহলে আপনি এই ধরনের গতিগুলোকে ঘূর্ণন গতি বলতে পারবেন না। সো ঘূর্ণন গতি হলে একেবারে বৃত্ত হতে হবে, একবারে বৃত্ত হতে হবে, তাহলে সেটাকে আপনি কি বলতে পারবেন? ঘূর্ণন গতি বলতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমার হাত তো অবশ্য আঁকা বাঁকা হয়েছে, সো আপনারা এই জিনিসটা ক্লিয়ার রাখবেন যে ঘূর্ণন গতি শুধুমাত্র কি হয়? বৃত্তাকার হয়, আর অন্য কোনো ধরনের হতে পারবে দন্তন্যকারে না। এরপর আমরা জানবো সেটা হচ্ছে যে চলন গতি। চলন গতিটা একটু টাফ হয়ে থাকে ছেলে মেয়েদের কাছে, সে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে এটা কি আসলে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সাথে একই দিকে যায়। এবার এর কথাটা আসলে কি? এখন এই বস্তুটা মনে করেন যে যাচ্ছে, যাতে 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 এরকম করে গেল, সকল কণা কি করলো? এই বস্তুটা যতগুলো কণার দ্বারা তৈরি, অর্থাৎ এই বস্তুটা তো অনেকগুলো অণুপরমাণু সমন্বয়ে গঠিত, তাই না? তাহলে সকল কণাগুলোই একই সাথে যাচ্ছে, নাকি এরকম হয়ে যাচ্ছে? আবার এরকম যদি হয়ে যায় কখনো, মনে করেন যে বস্তুটা যাচ্ছিল, যাইতে 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 একটা কণা পড়ে থেকে গেল, এবার তারপরে ওই বস্তুটা সামনে চলে গেল, দেখেন সকল কণা কিন্তু যায় নাই, তাহলে একটা কোনো কিছু পড়ে থেকে গেছে। কথা বুঝতে পারছেন? তা আমাদেরকে বুঝতে হবে যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, তাহলে সকল কণা একই সাথে একই দিকে যাবে। আবার মানে সকল কণা এভাবে মনে করেন যে যেতে এদিকে যাচ্ছিল, একদম এদিকে লক্ষ্য আছে, তাহলে লক্ষ্যটা ওইদিকেই থাকতে হবে। আপনি যদি আবার পাট করে এদিকে ঘুরে দেন অথবা এইদিকে ঘুরে দেন, তাহলে কিন্তু কখনোই কি হবে না? এটা চলন গতি হবে না। মানে চলন গতি হতে হলে যেদিকে আপনি টার্গেট করবেন, এদিকে টার্গেট করেছেন, এই দিকেই যাইতে হবে টার্গেট করে। কথা বুঝতে পারছেন? তারপর আপনি যদি এদিকে টার্গেট করেন, এই দিকেই যাইতে হবে, কিন্তু কোনো কিছু আবার পড়ে থেকে যেতে পারবে না। তাহলে সকল কণাকে একই সাথে একই দিকে যাইতে হবে। কেন? কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। শুনেন, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো ছেলেমেয়েরা ভালো করে। আমার কথা কি ভালো করে শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? একজন বলছে যে কি ভালো করে নাকি কথা শোনা যাচ্ছে না, হয়তো বা নেট প্রবলেমের কারণে। আর সব ক্লিয়ারই তো আছে, আমার পাশে অবশ্য মোবাইল আছে, আমি চেক করে দেখলাম যে হ্যাঁ তো ক্লিয়ারই তো আছে।
তাহলে চলন গতি কি ক্লিয়ার করতে পারছে আমার স্টুডেন্টরা? চলন গতিটা কি ক্লিয়ার? ও আচ্ছা, আমার প্রশ্নের সাথে এবং আগের প্রশ্নটা একসাথে একই রকম হয়ে গেছে। সবাই ক্লিয়ার ক্লিয়ার বললেই তো হয়ে যাচ্ছে। তাহলে চলন গতি ক্লিয়ার হয়েছে আশা করছি। 25 জন আসছে 38 জনের মধ্যে থেকে, না? 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, তাহলে হয়ে গেল 9 জন। ফয়সাল আহমেদ, আপনাকে একটা দায়িত্ব দিই, আপনি যারা যারা ক্লাস করছেন না তাদের একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই মাত্র স্ক্রিনশট নিতে পারেন, কোথায় কোথায় ক্লাসের ইয়া হয় আপনি নিতে পারেন, একটা স্ক্রিনশট নেন। এই 25 জনকে রাখার পরে বাকিগুলোকে ব্যান করে দিব ক্লাস শেষে। রাখার দরকার নেই তো, ওগুলাকে কোনো দরকার নেই এগুলোকে রাখার। হ্যাঁ, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে চলন গতিও ক্লিয়ার হয়েছে আমার সকল ছাত্রছাত্রীর। হ্যাঁ, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে বিশেষ দ্রষ্টব্য সোজা হতেই হবে এমন কোনো আসলে বাধ্যবাধকতা কিন্তু আসলে চলন গতিতে হয় না। আপনাদেরকে যেমন প্রথমে বলে দিলাম যে একবারে সোজা করে ধরবেন, আসলে দেখেন সোজা হতে হবে, বিজ্ঞানীরা এরকম বাধ্যবাধকতা দেয় নাই। তবে বাঁকা হলে চলন গতিটা পাওয়া গেলেও সেখানে অনেক কষ্টের ব্যাপার আছে। তাই বিজ্ঞানীরা এই কথাটা বলে যে শোনো শোনো শোনো, সোজা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে, বাট তোমরা অত প্যাঁচালে যাও না, সোজাই দিও। কথা বুঝতে পারছেন? এরপরেরটা হচ্ছে যে পর্যায় বৃত্ত গতি। হ্যাঁ, খুবই চমৎকার একটা গতি। তবে এই জিনিসটা আপনারা, আমি যে সংজ্ঞাটা লিখে রাখছি সেটা একটু লিখে নেন। আপনারা সবাই একটু লিখে রাখতে পারেন এই সংজ্ঞাটা, তখন এই বইয়ে বড় করে দেওয়া আছে, সেটাকে আমরা ছোট্ট করে একটু লিখে দিই। যে গতির পুনরাবৃত্তি ঘটে, লিখে রাখেন, যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত গতি বলে। কে কল দিয়েছে একটু দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে ভাই, আমি একটু ক্লাসে আছি তো, ক্লাসটা করে নিই, তারপরে তখন কথা বলি। এই 7টা। ওকে, তাহলে যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। পুনরাবৃত্তি মানে কি? তাহলে এখানে আমাদের পুনরাবৃত্তি মানে হচ্ছে যে কি, একটা জিনিস বারবার হওয়া। যেমন দেখেন, আমরা কিন্তু প্রতি দুপুরে ভাত খাই, দুপুরে হইলো ভাত খাইলাম, আবার তারপরের দিন দুপুর হবে আবার ভাত খাবো, আবার তারপরের দিন দুপুর হবে আবার ভাত খাবো। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে না পুনরাবৃত্তি, এটাই হলো পুনরাবৃত্তি। কথা বলছেন তো? যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে আপনার পর্যায়বৃত্ত গতি বলা হয়। তাহলে এখন কথা হলো যে পুনরাবৃত্তি কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে, তাই না? তো পুনরাবৃত্তি যেমন আপনি ঘড়ির কাঁটাতেও কিন্তু পুনরাবৃত্তি দেখতে পেয়েছিলেন, লক্ষ্য রাখেন। ঘড়ির কাঁটা যখন আবার এখান থেকে যাত্রা শুরু করে, আবার গিয়ে এই জায়গাতে আসে, আবার গিয়ে এই জায়গাতেই আসে, তাহলে পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে এখানে, তাই না? তাহলে ঘড়ির কাঁটার গতিকেও আপনি কি বলতে পারবেন? পর্যায়বৃত্ত গতি বলতে পারবেন, অবশ্যই পারবেন। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার চাকাকে কি আপনি পর্যায়বৃত্ত গতি বলতে পারবেন? ইয়েস, অর্থাৎ এই জায়গা থেকে মনে করেন ঘোরা শুরু করলো, আবার ওই জায়গাতে আসবে, আবার ওই জায়গাতে আসবে, দ্যাট মিনস আপনি এখানে পর্যায়বৃত্ত গতি বলতে পারবেন। আচ্ছা, এরকম যদি হয় দেখেন তো, লক্ষ্য করেন। এবার মনে করেন যে বৃত্ত নয় বরং উপবৃত্ত হয়ে আছে, তাহলে মনে করেন একটা বস্তু এখন এখানে যাওয়া শুরু করলো, যেভাবে যাওয়া শুরু করলো এরকম করে যাচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে আসতে 5 সেকেন্ড সময় লাগলো, আবার যাত্রা শুরু করে এখানে 5 সেকেন্ড লেগেছে, আবার যাত্রা শুরু করে 5 সেকেন্ড লেগেছে, বারবার কিন্তু একই সময় যদি লাগে, তাহলে হ্যাঁ আপনি এটাকেও বলতে পারবেন পর্যায়বৃত্ত গতি। কথা বোঝা গেল? তাহলে এটা বৃত্তাকারও হতে পারে, আর এটাকে বলা হয় উপবৃত্তাকার, যেটা একেবারে ডিমের মতো, যেটা কিন্তু মনে করেন যে আপনার ওই পুরো বৃত্তাকার নয়। তাহলে এখানে কিন্তু সময়টা একই নিচ্ছে, তাহলে বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। এবার সরল রৈখিকের মধ্যে হতে পারে কিনা দেখেন। অর্থাৎ মনে করেন যে এরকম করে একটা যন্ত্র বানালেন আপনি, অর্থাৎ এখন এখান থেকে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, একই সময় নিচ্ছে, তাহলে ইয়েস এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি, মানে পুনরাবৃত্তি ঘটতে হবে, একই সময়ে পুনরাবৃত্তি ঘটতে হবে, পর্যাবৃত্ত গতি। স্যার এটা বাঁকা পাতা হতে পারে কিনা? এরকম করে এখন পথ বানালেন আপনি মনে করেন, তাহলে এখন এরকম করে গেল, আবার এরকম করে আসলো, মনে করেন গেল আসলো, পুনরাবৃত্তি ঘটছে তো, তাই না? তাহলে অবশ্যই এই গতিকে আপনি কি বলতে পারবেন? পুনরাবৃত্তি বলতে পারবেন। তাহলে আপনার পর্যাবৃত্ত গতিটাকে আপনি কি বলতে পারছেন? বৃত্তাকার, উপবৃত্তাকার,
সরলরৈখিক, বক্ররৈখিক সবই বলতে পারছেন, তাই না? অর্থাৎ সবার ক্ষেত্রেই যদি এটা পুনরাবৃত্তি ঘটায় তাহলেই কিন্তু এটা আপনি বলতে পারবেন পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতির এই বড় সংজ্ঞাটা একটু দেখেন। কোনো গতিশীল বস্তু যদি, তাহলে কোনো গতিশীল বস্তু, তাহলে ঘড়ির কাঁটা একটা গতিশীল, তাই তো? কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর, তাহলে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে, মানে এই বিন্দুতে আবারও আসবে, গিয়ে আবার আসবে, নির্দিষ্ট বিন্দুতে বারবার কী করে, অতিক্রম করে, তাহলে তাকে কী বলা হবে? পর্যায়বৃত্ত গতি বলা হবে। ওকে, মানে এটা আপনি লিখতে পারেন, অথবা এই গতিটার মানে সংজ্ঞাটা এটা লিখতে পারেন। এখন পর্যাবৃত্ত গতি যে আসলে বৃত্তাকার, উপবৃত্তাকার অ্যান্ড আপনার ওই সরলরেখা, বক্ররেখা হতে পারে, সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো বৃত্তাকারের মধ্যে আপনার কোন, বৃত্তাকারের মধ্যে কে কে উদাহরণ দিতে পারেন দেখি? বৃত্তাকারের মধ্যে দুইটা উদাহরণ দেন। আপনার বৃত্তাকারের মধ্যে দুইটা উদাহরণ দেন তো দেখি। পর্যাবৃত্ত গতি কিন্তু বৃত্তাকার, কিন্তু বৃত্তাকারের মধ্যে দুইটা গতির উদাহরণ বলেন। বৃত্তাকারের মধ্যে দুইটা গতির উদাহরণ বলেন। শাহজাহান কবির এতক্ষণে আসছেন ক্লাসে, না? তাবাসুম বলেছে যে ক্লক অ্যান্ড ফ্যান, ফ্যান্টাস্টিক। হুজাফা বলেছে যে ফ্যানের পাখা, তারপর হচ্ছে চাকা, ফ্যান্টাস্টিক। আব্দুল মোমিন ঘড়ি বলেছে, সাজিদ বলেছে যে ঘড়ি আর চাকা, ফ্যান্টাস্টিক। গৌরব রয়, ফয়সাল বলেছে ফ্যান, ফ্যান্টাস্টিক। রাকিব বলেছে ফ্যান এবং ঘড়ি। শুভ্রা বলেছে ফ্যান, চাকা, ফ্যান্টাস্টিক। ইসলামের আলো, ওকে ওকে ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইয়েস, তাহলে আমরা মনে রাখতে পারি যে বৃত্তাকার হলো যে ফ্যানের পাখার গতি, তারপরে ঘড়ির কাঁটার গতি, এগুলো দুইটাকে আমরা দেখতে পাই না বৃত্তাকারে ঘুরে, তাই তো? তাই তো? এবার লাটিমের গতি কিন্তু তাও কিন্তু আমার হবে যে কি পর্যাবৃত্ত গতি, মানে সে কিন্তু বারবার একই রকম হয়, কিন্তু হ্যাঁ তার গতিটা একটু কমে কিন্তু স্পেশালি, তো ওইটাকে আমরা না ধরলাম। এবার উপবৃত্তাকার তো অলরেডি বুঝিয়ে দিলাম। তাহলে উপবৃত্তাকারে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রগুলো বা আমাদের যে আপনার ওই গ্রহগুলো বা পৃথিবী, আমাদের মোট কথা, এগুলো কিন্তু বৃত্তাকার পথে ঘুরে না, এরা উপবৃত্তাকার পথে ঘুরে। সো আপনি বলতে পারেন যে কোনো গ্রহের বা যে কোনো উপগ্রহের গতিগুলো আসলে কি হবে? পর্যাবৃত্ত গতি হবে, বাট পর্যাবৃত্তের মধ্যে উপবৃত্তাকার হবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখেন কিন্তু, কেমন? আর সরলরৈখিক তো আমি বলে দিলাম। ওকে, এবার আরেকটা এখানে থাকে উদাহরণ, সেটা হচ্ছে, উদাহরণটা একটু বুঝতে কষ্ট হয় ছেলেমেয়েদের। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। পেট্রোল ইঞ্জিনের মধ্যে যে সিলিন্ডার থাকে, এখন এই সিলিন্ডারগুলো দেখতে কেমন? আপনারা যারা সাইকেল চালান, সাইকেলের চেন যে দুইটা জায়গাতে ঘুরে, সাইকেলের চেন দুইটা জায়গাতে ঘুরে দেখতে পান আপনারা অবশ্যই, এই যেরকম করে। অবশ্য আমার চিত্র ভালো হচ্ছে না, আমি চিত্র আঁকাতে এক্সপার্ট না, মানে এর উপর দিয়ে চেনগুলো ঘুরে, তাই না? তারপরে এখানেও থাকে আর একটা ছোট্ট, মানে সামনেটাতে বড় থাকে একটা, আর পেছনেটাতে একটা ছোট থাকে, দেখেছেন তো আপনারা এটা? এরকম। তো এর উপরে খাঁজ কাটার উপরে চেন বসে, তারপরে চেনটা ঘুরে এভাবে। তো পিস্টনের মধ্যে ঠিক এরকম করে অনেকগুলো থাকে। তো দেখেন আপনি, পিস্টনের মধ্যে যদি এগুলো অনেকগুলো থাকে, তাহলে ঘটনাটা কি হয় তখন? এই যেরকম হয়। এগুলো একটা পিস্টন, তাহলে একটা পিস্টন এবং আরেকটা পিস্টন যখন পরস্পরের সাথে আসবে, তখন আরেকটা পিস্টনকে আঁকার চেষ্টা করি আমি, যদিও বা আমার ভালো হচ্ছে না এগুলো চিত্রগুলো। আচ্ছা দেখ, আমি একটু গোল করে দিই। হ্যাঁ, চিত্র আমার কেন এত বাজে হয়? বেশ, এরকম চিত্র হলো নাকি? তাহলে দেখেন, একটা পিস্টন যখন আরেকটা পিস্টনের এইভাবে পাশাপাশি নিয়ে আসবেন, তখন এই অংশটুকু আর এই যে এই অংশটুকু যে আপনি চিন্তা করেন, তাহলে এই অংশটুকুতে কি হতে পারবে? অ্যাডজাস্ট হতে পারবে না, মানে এরকম করে ঘুরবে আর কি, এরকম করে পরস্পরের মাঝে ঘুরবে। কথা বলছেন, এটা পরস্পরের সাথে অ্যাডজাস্ট হয়ে ঘুরবে আর কি। তো এই যে সিলিন্ডারের মধ্যে পিস্টনের যে গতিটা কিন্তু বারবারই সেটা একই রকমভাবে হয়, এই কারণে এটাকে বলা হয়ে থাকে আপনার ওই পর্যাবৃত্ত গতি। এটা পর্যাবৃত্ত গতি। যেটা বুঝাতে চাইছি সেটা বুঝছেন আশা করছি আপনারা। ওকে, মানে চেনটা আপনার কি হবে? বারবার একই রকমভাবে যাওয়া আসা করবে। সো এই পিস্টনের ভেতরও কি একই রকম হয়। এবার হৃৎপিণ্ডের গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। আচ্ছা দেখেন, এবার হৃৎপিণ্ডের গতি পর্যাবৃত্ত গতি কেন? আমাদের হৃৎপিণ্ড এরকম 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 করতেছে, তাই না? তাহলে একই জায়গা থেকে বারবার এরকম এরকম করতেছে না? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের তাহলে
পর্যাবৃত্ত গতি। তাহলে হৃৎপিণ্ডের গতিও কিন্তু পর্যাবৃত্ত গতি, খুব ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, ওকে। এবার এখন আপনাদেরকে বলি, এখন ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি যেটা, সেটা কিন্তু দুই ধরনের হতে পারছে। ঘড়ির কাঁটাটা প্রথমত কি হতে পারছে? ঘূর্ণন গতি, তাই না? ঘড়ির কাঁটার গতি প্রথমত ঘূর্ণন হতে পারলো, তারপরে কিন্তু ঘড়ির কাঁটাটা আবার পর্যাবৃত্ত গতি হতে পারছে, তাই তো? তার কারণ ঘড়ির কাঁটা কিন্তু একই সময় বারবার অতিক্রম করে, দ্যাট মিনস এটা পর্যাবৃত্ত গতিও হলো। কথা বুঝতে পারছেন? এবার একটু লেখেন আপনাদের এখানে ক্ষেত্রে, এই যে একটা সরলরেখাভাবে যেটা দিলেন, বা আপনি যদি বলেন যে গ্রহের যে চিন্তাটা, অর্থাৎ একটা গ্রহ যে উপবৃত্তাকার পথে ঘুরে, এটাকে শুধুমাত্র কি বলতে পারবেন? পর্যাবৃত্ত বলতে পারবেন, তাই না? পর্যাবৃত্ত বলতে পারবেন, কিন্তু এটাকে ঘূর্ণন গতি বলতে পারবেন না। সো এই কথাটাই একটু ভালো করে মনে রাখতে হয় পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, যে ঘূর্ণন গতিগুলো বেশি পর্যাবৃত্ত গতি হয়ে যায়, কিন্তু পর্যাবৃত্ত গতি হলেই যে সেটা ঘূর্ণন গতি হয়ে যাবে সেটা কিন্তু কোনো কথা নয়। কথা বুঝতে পারছেন? আশা করি আমার ইস্যুটা ক্লিয়ার করতে পারছে। কিন্তু মনে করেন যে সকল পর্যাবৃত্ত গতি কিন্তু আবার ঘূর্ণন গতি হয় না। জাস্ট আমি আপনাদেরকে এটা ধারণা দিতে চাইলাম এটাই, যে একটা ঘূর্ণন গতি একটা গতি ঘূর্ণনও হতে পারে, পর্যাবৃত্তও হতে পারে। যেমন আপনার ঘড়ির কাঁটাটা ঘূর্ণন গতিও হতে পারছে, পর্যাবৃত্ত গতিও হতে পারছে। ওকে, গেল। তাহলে আমাদের এই কাহিনী আর নিয়ে আলোচনা করতে হবে না আশা করছি। এবার সরল স্পন্দন গতি। এই গতিটা হলো একটা মারাত্মক গতি, এবং এই জিনিসটা বুঝতে একটু পোলাপাইনদের একটু কষ্ট হয় বেশি। তো এটা জানার আগে আপনাদেরকে পর্যায়কাল সম্পর্কে ধারণা নিতে হবে। পর্যায়কাল, তো পর্যায়কাল জানার জন্য আপনারা ঘড়ির পেন্ডুলাম তো দেখেছে সবাই, ইয়েস অবশ্যই দেখে থাকবো ঘড়ির পেন্ডুলাম। তো আগে ঘড়ির পেন্ডুলামটা অঙ্কন করার চেষ্টা করি। ঘড়ির পেন্ডুলাম, ইয়েস। আগে আমরা তাহলে ঘড়ির পেন্ডুলাম নিয়ে নিলাম। বদ্দা আমাদের ঘড়ির পেন্ডুলাম, ইয়াহু বাস। তাহলে ঘড়ির পেন্ডুলাম কীরকম করে? এই যে এরকম করে দেখেন তো। এবার আপনারা দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন কি না? এরকম করে না? তাই না? এরকমই তো করে। ঘড়ির পেন্ডুলাম একবার এখানে যায়, আবার এই যে আবার এখানে চলে আসে, তাই না? তো এবার একটু লক্ষ্য রাখেন, ঘড়ির পেন্ডুলাম যখন এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, এই জায়গা থেকে যাত্রা যখন শুরু করলো, তখন এই জায়গা থেকে যাত্রা শুরু করার পরে আপনার যখন এই জায়গাতে গেল, যাওয়ার পরে যখন আবারও ওই বিন্দুতে ফিরে আসবে, ভালো করে বুঝলেন? কথাটা বুঝেন। তাহলে যে জায়গাতে যাত্রা শুরু করেছিল, যাওয়ার পরে আবারও যখন ওই জায়গাতে চলে আসলো, তখন এই অবস্থাটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন। এটাকে বলা হয় পূর্ণ স্পন্দন। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন, পূর্ণ স্পন্দন। তাহলে পূর্ণ স্পন্দন কিন্তু এটা নয়, এখান থেকে গেল আবার এই যে এখান থেকে শেষ হয়ে গেল, এটা কিন্তু পূর্ণ স্পন্দন নয়। ভালো করে বুঝলেন? আবার বোঝার চেষ্টা করেন। তাহলে আমাদের এখান থেকে যাত্রা শুরু হইলো, যাত্রা শুরু হওয়ার পরে এখান থেকে এখানে গেল, আবার এখানে যখন আসলো, তখন একটা পূর্ণ স্পন্দন হইল। তাহলে ধরে নেন যে আপনার ওই পূর্ণ স্পন্দনটা হইতে 4 সেকেন্ড সময় লাগলো। কতটুকু সময় লাগলো? 4 সেকেন্ড সময় লাগলো। তখন এই 4 সেকেন্ডটাকে কি বলা হয় জানেন? পর্যায়কাল বলা হয়। এটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগলো, এখান থেকে গেল আবার এখান থেকে এখানে আসলো, তাহলে একটা পূর্ণ স্পন্দন হইল। আর একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগলো, সেই সময়টাকে বলা হবে পর্যায়কাল। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, শুধুমাত্র এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লেগেছিল বলেন দেখি? এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লেগেছিল সেটা বলেন। তাবাসসুম প্রথম উত্তর দিয়েছে 2 সেকেন্ড, মমিন বলেছে যে 2 সেকেন্ড, শরৎ মিত্র বলেছে 2 সেকেন্ড, রাবজানা পুতুল বলেছে যে 2 সেকেন্ড, কেয়া বলেছে 2, হুজাইফাও বলেছে 2, আর 2-4 জন, রাকিবুল 2, মমতাজ শারমিনা বলেছে যে 2, শেখ শাহিম বলেছে 2, রাহাদুল ইসলাম বলেছে যে 2 সেকেন্ড, শাহনাজ বেগম বলেছে 2। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ।
এই তো যেহেতু আমাদের এখান থেকে যেতে আবার এখান থেকে আসতে 4 সেকেন্ড লেগেছিল, তাহলে এখানে যেতে অবশ্যই কতটুকু লেগেছে? 2 সেকেন্ড লেগেছে। তাহলে দেখেন তো পর্যায়কালের অর্ধেক সময় সে কী আচরণ করেছে আর বাকি অর্ধেক সময় কী আচরণ করেছে, একটু লক্ষ্য রাখেন ভালো করে। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় গিয়েছে সে একদিকে, আর বাকি অর্ধেক সময় মানে একদিকে বলতে কি এই রকম করে গিয়েছে, আর বাকি অর্ধেক সময় এই রকম করে আসছে, মানে হচ্ছে যে এই রকম করে আসছে। কথা বলছেন? এই যে এটাই বলছে এটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা পর্যায়বৃত্ত গতি বলতে পারি না কি পারি না, আগে সেটা কনফার্ম করে ফেলি। এই জায়গা থেকে গিয়েছিল, গেল, আবার আসলো, 4 সেকেন্ড সময় লাগলো, আবার দেখবেন 4 সেকেন্ড পরে এই জায়গাতে চলে আসলো। তাহলে অবভিয়াসলি মাস্ট আমি এটাকে আবারও পর্যায়বৃত্ত গতি বলতে পারবো। তার কারণ এখানে পুনরাবৃত্তি ঘটছে, আর পুনরাবৃত্তি ঘটা মানেই হলো যে কি পর্যায়বৃত্ত গতি। কথা বুঝতে পারছেন? এবার এটা হচ্ছে যে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা বস্তু, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা বস্তু অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে পর্যায়কালের, ভালো করে বোঝেন, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে হয়, তাহলে এই ধরনের গতিকেই সরল স্পন্দন গতি বলা হয়। তাহলে এই ধরনের গতিকেই সরল স্পন্দন গতি বলা হয়। তাহলে আশা করি আমার স্টুডেন্টরা এই অংশটুকু ক্লিয়ার করতে পারছে। বলেন তো দেখি, সরল স্পন্দন গতি ক্লিয়ার হলো কিনা? সরল স্পন্দন গতি ক্লিয়ার হয়েছে আপনাদের? শাহানা বেগম ক্লিয়ার, তাবাসুম বলেছে ক্লিয়ার, শরৎ মিত্র বলেছে ক্লিয়ার, আর রাকিবুল বলেছে যে ক্লিয়ার, মমতাজ শারমিন ক্লিয়ার বলেছে, শাহনাজ কবির বলেছে যে ক্লিয়ার। ওকে, কে বলেছে ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে আমাদের পর্যায়বৃত্ত গতি হলে যে সেটা সরল স্পন্দন গতি হবে কিনা, বা সরল স্পন্দন গতি হলে সেটা পর্যায়বৃত্ত গতি হবে কিনা, সেটাকে ক্লিয়ার করতে হবে। দেখেন, এটা আমাদের প্রথমত হলো যে কি মানে সরল স্পন্দন গতির শর্ত একটাই, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাইতে হবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাইতে হবে। এখন আপনাদেরকে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটার গতি কি সরল স্পন্দন গতি হতে পারে কিনা, বলেন এবার একটু দেখি। ঘড়ির কাঁটার গতি একটা, এই যে ঘড়ির কাঁটার গতি কি সরল স্পন্দন গতি হতে পারে নাকি পারে না? দেখি এবার আপনার মাথা কি বলে উত্তর। ঘড়ির কাঁটার গতি সরল স্পন্দন গতি হতে পারে নাকি পারে না? তাবাসুম বলেছে যে না। আচ্ছা, মমতাজ শারমিন বলেছেন না, হুজাইবা বলেছেন না, শেখ শাহিম বলেছে যে না, কিয়াও বলেছে যে না, ফরিদুল হক বলেছে যে না, রাকি বলেছিলাম পারে না, শরৎ মিত্রা বলেছে যে না, নাফিজা পুতুলও বলেছেন না, ওমর ফারুক বলেছেন না, শুভ্রা বলেছেন না। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটাই তার কারণ, ঘড়ির কাঁটা কিন্তু এদিকেই ঘুরে সব সময়, তাই না? ও বাকি অর্ধেক সময় আবার এদিকে ঘুরে না। তাহলে এটাকে আপনি কি বলতে পারছেন? 1 নম্বর ঘূর্ণন গতি বলতে পারছেন, তাই না? তারপরে 2 নম্বর আপনি কি বলতে পারবেন? পর্যায়বৃত্ত গতি বলতে পারবেন। এটা কিন্তু কথা বুঝতে পারছেন? কিন্তু এটাকে আপনি কি বলতে পারলেন না? সরল স্পন্দন বলতে পারলেন না। এবার এখন এটা কিন্তু একটা পেন্ডুলামের মতো, তাই না? তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে কি বলতে পারছেন? তাহলে এখন পেন্ডুলামের ক্ষেত্রে ঘটনাটা কি বলতে পারছেন? প্রথম কথা হলো যে কি এটা কিন্তু প্রথমত কি হয়েছিল? প্রথমত অবশ্যই পর্যায়বৃত্ত, আগে পর্যায়বৃত্ত হয়েছে পর্যায়বৃত্ত। তারপরে পর্যাবৃত্ত হওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে যে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাচ্ছে কিনা। ইয়েস, যাচ্ছে। তাহলে এটাকে আপনি আরেকটা নাম দিতে পারবেন, সেটা হচ্ছে যে সরল স্পন্দন। তাহলে এটাকে আরেকটা নাম দিলেন সরল স্পন্দন। তাহলে একটু লক্ষ্য রাখেন তো, সরল স্পন্দন হলে মাস্ট সে পর্যাবৃত্ত গতি হতেই হবে তাকে। সরল স্পন্দন হলেই কিন্তু অবশ্যই পর্যাবৃত্ত হতেই হবে তাকে। কেন? তার কারণ তো সরল স্পন্দন মানে কি একবার এখান থেকে হয়েছে আরও এখান থেকে হয়ে গেছে। দ্যাট মিনস আগেই কিন্তু সে পর্যাবৃত্ত হয়ে গেছিল। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে বাকি একদিকে মানে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে হয়েছে কিনা। তাহলে পরবর্তীতে হ্যাঁ দেখলাম যে হ্যাঁ হয়েছে, তাহলে সরল স্পন্দনও হইল। তাহলে সরল স্পন্দন হলে অবশ্যই পর্যাবৃত্ত হবে, কিন্তু এই যেটা পর্যাবৃত্ত হয়েছিল কিন্তু সরল স্পন্দন হয় নাই, তাই না? তাহলে আপনি এখন বলতে পারবেন যে সকল সরল স্পন্দন গতি কি হয়? পর্যাবৃত্ত গতি হয়, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কি হয় না? সরল স্পন্দন গতি হয় না। তখন এটা স্পেশাল এক ধরনের আপনার সরল স্পন্দন মানে পর্যাবৃত্ত গতি,
এবার এখন এখান থেকে 2-4টা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখাটা ভালো হবে। যখন বস্তুটা এখানে যাত্রা শুরু করবে, দেখেন এখানে বস্তুটা স্থির থাকে, প্রথমত তার বেগটা শূন্য, এবং যখন আস্তে আস্তে নিচে নামে তার বেগটা বাড়তে থাকে, যখন বেগ নিচে নামে বেগটা বাড়তে থাকে, এবং মধ্যখানে বা কেন্দ্রবিন্দু যেটা, কেন্দ্রবিন্দুতে বেগটা সর্বোচ্চ। এবার যখন আবারও বস্তুটা ওঠে, আস্তে আস্তে বেগটা কমে, আস্তে আস্তে বেগটা কমে, এবার আস্তে আস্তে এখানে এসে সবচেয়ে কমে গেল, মানে বেগ শূন্য হয়ে গেল। যখন বিপরীত দিকে যাবে তখন আবারও বেগটা কী হবে, বাড়বে, বাড়ছে 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 বাড়ছে, এই জায়গাতে বেগ সর্বোচ্চ। এবার যখন আবারও উপরে উঠবে তখন বেগ আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমতে 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 এই জায়গাতে শূন্য। তাহলে কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি বেগ থাকে, আর এই আদিবিন্দু আর শেষ বিন্দুতে বেগ তার শূন্য থাকে। এই অংশটুকু ভালো করে ক্লিয়ার করে রাখবেন। আপনাদের এই অংশগুলো ভালো করে যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি এমসিকিউ বা জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত করে ফেলতে পারবেন, বুঝছেন? গেল আমাদের এই কাহিনীটুকু। এবার স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে সেই উদাহরণটা দিয়ে আমাদের আজকের ক্লাসের এই অংশটুকুতে আমরা ইতি টানবো ইনশাল্লাহ। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এর শুধুমাত্র প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। যেমন এটার থেকে আমি একটা ছোট উদাহরণ আগে আপনাদেরকে দেখাই, একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে একটা চৌরাস্তা আছে, চৌরাস্তা মানে 4টা রাস্তা এইরকম, এই চৌরাস্তায়। এখন এই চৌরাস্তার ক্ষেত্রে আপনার কি হইল, ওই এটা হচ্ছে পূর্ব, এটা হলো যে পশ্চিম, এটা হলো যে উত্তর, আর এটা হলো যে দক্ষিণ। এখন দেখেন এই জায়গাটাতে 2জন বন্ধু গল্প সল্প করতেছিল, তাহলে উত্তরে সে গল্প সল্প করছিল। এবার গল্প করার মাঝে তাদের মাঝে একসময় হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে গেল। আমি 2টা বন্ধুকে নিয়ে আগে তাহলে তো হইল, এই যে 2টা বন্ধু এখানে গল্প সল্প করতেছিল, গল্প। এবার 2টা বন্ধু গল্প সল্প শুরু করছে, হঠাৎ করে তাদের মাঝে ঝগড়া হয়ে গেল। ঝগড়া হওয়ার পরে একজন বন্ধু বলছে, তোর সাথে থাকবে না, এলাকা ছেড়ে চলে যাবে। এবার সে রাগ ডাক করে একেবারে মনে করেন যে চলে আসতেছে, আর এই বলছে তোর দিকে আমি তাকাবোই না, তোর দিকে আমি তাকাবোই না, যে ভাগ এলাকা ছাড়তে। এরকম করতে 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 মনে করেন যে আপনার এই দিকে চলে আসলো, এরকম করে। হ্যাঁ, এবার কিছুক্ষণ পরে চোখ খুলে সে দেখছে যে কি, আহারে তার পাশে তার বন্ধুটা নাই, তার বন্ধুটা কোথায় যেন চলে গেছে। কথা বুঝছেন? এবার সে এখন বলে যে আমার আসলে ভুলটা ছিল, আমার বন্ধু কিন্তু আসলে কোনো ভুল টুল করে নাই, আমার উচিত হবে আমার বন্ধুর সাথে একটু কী করে করা, মানে দেখা সাক্ষাৎ করে তাকে মাপ সাপ চেয়ে নেবো একটু। হ্যাঁ, তো এই কারণে এখন সে বন্ধু তার বন্ধুকে খুঁজছে, তার বন্ধু যেদিকে চলে গেছে সেটা এখন কীভাবে সে কনফার্ম করবে। তো এদিকে তাকাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছে না, এদিকে তাকাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছে না। তাহলে এখন এদিকে যাইতে পারে, তার আন্দাজ তো মনে হইতে পারে নাকি। কিন্তু কথা হলো যে আমরা কি এরকম করে বিল্ডিং টিল্ডিংয়ের মাঝে তাকে দেখতে পাবো, বা কোনো একটা জায়গাতে যে সে আছে সেটা আমরা দেখতে পাবো না। তা আমরা কী করবো, এই জায়গাতে আসবো, আসার পরে এখানে যে মানুষ টানুষগুলো থাকবে কিছু, ওদেরকে জিজ্ঞাসা করবো যে ভাই, লাল শার্ট পরা একটা আমার বন্ধু এদিকে ওদিকে কোন দিকে গেছে বলতে পারবেন? এবার বললো যে কি, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে 10 মিটার পশ্চিম দিকে চলে যাও। তাহলে এই যে এই জায়গা থেকে 10 মিটার পশ্চিম দিকে চলে যাও, মানে আমাকে 10 মিটার একটা দিল, মানে 10 মিটার দিল একটা, আর একটা বললো যে কি পশ্চিম দিক যাও। তাহলে আপনাকে দিকও লাগলো, কিন্তু দিক যদি না লাগতো তাহলে কী করতেন আপনি? এই জায়গাতে আসার পরে এদিকে যাইতেন নাকি এদিকে যাইতেন নাকি এদিকে যাইতেন, আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, তাই না? তো আপনাকে কিন্তু মানের সাথে সাথে দিকও লাগছে এখানে, মানে আপনার বন্ধুর সঠিক স্থান জানার জন্য আপনি যদি 10 মিটার এদিকে চলে যেতেন পাইতেন না, 10 মিটার এদিকে চলে গেলে পাইতেন না, বাট এদিকে গেলে পাইতেন। কিন্তু আপনি তো জানেন না যে সে আসলে কোন দিকে গিয়েছে, তাই কিন্তু এখানে যারা মানুষজন ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে নিলেন যে আসলে আমার বন্ধুটা কোন দিকে গিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে যে কি, আপনার বন্ধুর অবস্থান জানার জন্য একটা মান দিয়েছে আপনাকে, তারা বলে যে 10 মিটার কোন দিক, পশ্চিম দিক। তাহলে মান এবং দিক দুটোই জানা লাগলো এখানে। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন পড়ে তাদেরকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি, তাদেরকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয়ে থাকে স্কেলার রাশি। যে সকল রাশিকে তাহলে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে বলা হয়ে থাকে স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন পড়ে তাদেরকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি। তাহলে এখন আমি বাজারে গিয়ে যখন টমেটো কিনতে যাই, দেখেন
আমি বললাম যে টমেটো কিনতে গেছি এখন, তাই তো? অ্যান্ড টমেটো কেনার সময় আমি যদি ওই বিক্রেতাওয়ালাকে বলি যে ভাই এক কাজ করেন তো, এই টমেটোটার পশ্চিম দিক দিয়ে আমাকে 2 কেজি দেন, তাহলে আপনার দিকে টমেটোওয়ালা কী করবে? চাই থাকবে যে এই কি বাংলাদেশি না ইন্ডিয়ান নাকি জাপানি না কোন দিকে? আবার টমেটোর আবার দিক বলতেছে কী জন্য রে ভাই? আপনি এখানে দিক বলতেই পারবেন না, দিক মানাচ্ছে কি ওখানে মানাচ্ছে না। আপনি শুধু যদি বলেন যে ভাই আমাকে 3 কেজি টমেটো দেন, 3 কেজি টমেটো দেন, আপনি জাস্ট মান দিয়েছেন তাকে, তাই না? কিন্তু আপনি কখনোই তাকে দিক বললেন না, এই যে পশ্চিম দিক দিয়ে দাও, পূর্ব দিক দিয়ে দাও, এরকম কিন্তু বলেন নাই। তাই আপনি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান বলেন তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যাদেরকে প্রকাশ করার জন্য আপনি মান এবং দিক দুটোই বলেন তাদেরকে আপনার বলা হয়ে থাকে ভেক্টর রাশি। এবার আপনার ওই যে কিছু কিছু রাশি রয়েছে যে সকল রাশির ওই মান এবং দিকের প্রয়োজন পড়ে। তাহলে এখন দেখেন বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো। দেখেন একটু, এই যে এগুলো হচ্ছে যে কি আপনার স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, দেখি কে শনাক্ত করতে পারে। এই রাশিগুলো স্কেলার নাকি ভেক্টর, এখানে যে লেখা আছে কাজ, শক্তি, দৈর্ঘ্য, তারপরে হচ্ছে যে ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ভর এবং সময়, এগুলো স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, দেখি কে কে বলতে পারে এখানে। এগুলো স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? শাহনাজ বলেছে স্কেলার, তাওয়াসুম বলেছে যে স্কেলার, গৌরব রায় বলেছে যে এই থ্যাঙ্কস কি সেটা হয়তো স্কেলার হয়ে যাবে, বলেছে স্কেলার। ওমর ফারুক বলেছে স্কেলার। ইয়েস, সবাই তো স্কেলারই বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এই স্কেলার রাশিগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে বাকিগুলো কী হয়ে গেল? ভেক্টর রাশি। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে স্মরণ কী রাশি, স্মরণ, তাহলে স্মরণের মধ্যে আছে নাকি নাই? নাই। তাহলে স্মরণ স্কেলার রাশি নয়, বরং স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। কথা বুঝে গেল? তাহলে আমাদের এই রাশিটুকু মনে রাখবো স্কেলারের জন্য, বাকিগুলো সবগুলো যে ভেক্টর রাশি হবে সেটা অবশ্যই খুব আমরা ভালো করে মনে রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো। অ্যান্ড ছাঁটাই করার দায়িত্বতে আমাকে আবার না যাইতে হবে। 25 জন ক্লাসে ছিল, আবার বাকি 3 জন চলে গিয়েছে, না তো টেনশন করতে হবে না। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।